গাইস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। হাউ আর ইউ? তো আজকের আলোচনার টপিক হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। এই ওয়েস্টল্যান্ড কবিতার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, আর সেই কোয়েশ্চেনটা হলো ডিসকাস দ্য ডিকে অ্যান্ড ডিসঅর্ডার অফ মডার্ন সিভিলাইজেশন অর সোসাইটি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ টি.এস. এলিয়ট এই কবিতাটা লিখেছেন মূলত এই বিষয়টাকে রিফ্লেক্ট করার জন্য। তো গাইস, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জেনে নিই। যে কবিতাটা মূলত লেখা হয়েছিল 1921 সালের অটামে লেখা হয়েছিল, এবং এই কবিতাটা আসলে অটামে যখন লেখা হয়, অটামটা হচ্ছে পতনের ঋতু। গ্রেট ব্রিটেনে বা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে অটামটা হচ্ছে পতনের ঋতু। আর যখন এই কবিতাটা লেখা হয় তখন টি.এস. এলিয়টের মেন্টাল ব্যাকগ্রাউন্ড খুব হ্যাফেজার্ড ছিল, কারণ তার ওয়াইফ মৃত্যুবরণ করে, তার ওয়াইফের মৃত্যু হয়ে যায়, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর ইমিডিয়েট পরে এই কবিতাটা লেখা হয়েছে। এবং সেই সময়ে পিউরিক ওয়ারও কিন্তু চলছিল, অথবা দুইটা যুদ্ধ একসাথে, অথবা যে কোনো একটা যুদ্ধকে বোঝানো হয়েছে, রিফ্লেক্টেড করা হয়েছে। এবং পরবর্তীতে এক বছর পরে এই কবিতাটা 1922 কিন্তু এটা পাবলিশ করা হয়। আর এই কবিতাটা যখন বই আকারে পাবলিশ করা হবে, তার আগে টি.এস. এলিয়ট তার যে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ইজরা পাউন্ড, কন্টেম্পোরারি একজন পোয়েট রাইটার, তার কাছে এটা দেখার জন্য পাঠিয়েছিল। এবং ইজরা পাউন্ড বেশ কিছু অ্যালিশনের ব্যবহার বা কোটেশনের ব্যবহার টি.এস. এলিয়টকে নিষেধ করে। তার মধ্যে হচ্ছে হার্ট অফ ডার্কনেস থেকে যে অ্যালিশনটা ব্যবহার করেছিল বা কোটেশনটা, সেটা ইজরা পাউন্ড বলে যে তুমি এটা ব্যবহার করো না। এইভাবে কবিতাটার লেন্থটা কমিয়ে নিয়ে আসা হয়, এবং এখন যে কবিতাটার লেন্থ রয়েছে, যেটা 434 লাইন নর্মালি কাউন্ট করা হয়ে থাকে, সেই লেন্থটা কিন্তু অনেক ছোট করা হয়েছে। আর ওই আগের লেন্থটা থাকলে এটা ডাবল হতো। ঠিক আছে, টি.এস. এলিয়ট সম্পর্কে কিছু কথা জেনে নাও। টি.এস. এলিয়টের লাইফ ডিউরেশন হচ্ছে 1888 টু 1965। আর টি.এস. এলিয়ট একজন মডার্ন ক্রিটিক পোয়েট, তিনি একজন ড্রামাটিস্টও ছিলেন। অর্থাৎ সাহিত্যের সব জগতেই তার একটা ভালো প্রভাব রয়েছে। আর একজন মডার্ন ক্রিটিক একজন ক্রিটিক পোয়েট যারা তারা কিন্তু অনেক ডিপ সেন্স থেকে কবিতাগুলো লিখে থাকে। যেমন ক্রিটিক পোয়েট হিসেবে প্রসিদ্ধ হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, তারপরে হচ্ছে এস.টি. কোলরিজ, এরকম ভাবে। তো এখানে কি ডিসঅর্ডার এন্ড ডিকে দেখানো হয়েছে। ডিকে বলতে আসলে আমরা কি বুঝি? ডিকে বলতে বুঝি হচ্ছে ধ্বংস বা শেষ হয়ে যাওয়া, একবারে ক্ষয়ে যাওয়া। আর ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? ডিসঅর্ডার বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বিশৃঙ্খলতা। তো যথারীতি এই কবিতাটা লেখার উদ্দেশ্যই ছিল হচ্ছে ওয়েস্টল্যান্ড এর সিম্বলিক মিনিংই হচ্ছে ইংল্যান্ডকে বোঝানো হচ্ছে যে ইংল্যান্ড একটা ব্যারেন কান্ট্রি। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমরা লন্ডন 1802 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এবং উইলিয়াম ব্লেকেরও কিন্তু তোমরা লন্ডন কবিতাটা পড়েছো। এই দুইটা কবিতায় যেভাবে ইংল্যান্ডকে সমালোচনা করা হয়েছে বা ইংল্যান্ডের মানুষের মন মানসিকতা দেখানো হয়েছে, ঠিক সিমিলার কন্ডিশনে দেখানো হয়েছে। বাট এখানে ডিফারেন্সটা যেটা, ওই দুইটা কবিতার কনসেপশনটা ছিল হচ্ছে সহজ, ল্যাঙ্গুয়েজটা সহজ, বাট এখানে কনসেপশনটা একটু টাফ ওয়ান এবং একটা জটিল কনসেপশন। যার কারণে এই কবিতাটা দ্য মোস্ট সেলিব্রেটেড পোয়েম অফ টি.এস. এলিয়ট। অ্যান্ড ওয়ান থিং যেটা, সেটা হচ্ছে যে খুবই একটা জটিল একটা, কারণ এই কবিতাটা ফ্র্যাগমেন্টেড আকারে লেখা হয়েছে, আর এখানে 5টা পার্ট দেখানো হয়েছে। অধিকাংশ ক্রিটিকের মতামত হচ্ছে যে এই কবিতাটা বেসিক্যালি আসলে অনেকগুলো কবিতার একটা রূপ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো আমরা এখন আলোচনা শুরু করে দেবো। তো আমি তোমাদের জন্য বেশ কিছু পয়েন্ট আউট করেছি, সেই পয়েন্টগুলো ধরে ধরে যদি তোমরা লিখো তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে। তো গাইস, ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লাস্টফুল লাভ। এটা একটা ডিসঅর্ডার এন্ড ডিকে। কি জন্য লাস্টফুল লাভটা ডিসঅর্ডার এন্ড ডিকে? এবং এই লাস্টফুল লাভটাকে টি.এস. এলিয়ট কিন্তু মূলত দেখিয়েছেন, যেটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফলস লাভও বলতে পারি, আর গিলটি লাভও বলতে পারি। ঠিক আছে, তো এটাকে দেখিয়েছে হচ্ছে থ্রু দ্য ইমেজ অফ হায়াসিন্থ গার্ল। হায়াসিন্থ গার্লের ইমেজ দ্বারা দেখিয়েছে। হায়াসিন্থ একটা হচ্ছে ফুল, একটা ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটা নিয়ে একটা বালিকার যে প্রেম বা একটা যে ভালোবাসা, সেটা দেখিয়েছে। আর এখানে স্মৃতিচারণ করা হচ্ছে যে এই মেয়েটা 1 বছর আগেও তার প্রেমিকের সাথে যখন ছিল, তখন খুব সুন্দরভাবে তাদের সম্পর্কটা অনেক ভালো ছিল। কিন্তু এই যে মন মানসিকতা খারাপ হওয়ার কারণে, ডিস্ট্রাকশন হওয়ার কারণে, ডিকে হওয়ার কারণে কি হচ্ছে, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে যাচ্ছে, প্রেমিকা প্রেমিকাকে ছেড়ে চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত লাস্টটা থাকছে, অর্থাৎ যৌন আকাঙ্ক্ষাটা থাকছে, আকর্ষণটা থাকছে, ততক্ষণ পর্যন্ত থাকছে। আর এটা যখন শেষ হয়ে যাচ্ছে,
তখন কিন্তু ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এই যে লাস্টফুল লাভ, আর আমরা কিন্তু এটা জানি যে ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই ইউনো এই পৃথিবী টিকে থাকতে পারে না। কিন্তু ভালোবাসার রূপটা কি হয়েছে, শুধু যৌন আকাঙ্ক্ষার উপরে এই মডার্ন ওয়েস্টল্যান্ডার্সরা ভালোবাসার উপরে আকৃষ্ট হচ্ছে, এই কথাটা টিএস ইলিয়ট ব্যাপকভাবে সমালোচনা করেছেন কিন্তু তার এই দ্য ওয়েস্টল্যান্ড এই কবিতাটিতে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট যেটা গাইজ সেটা হচ্ছে মেকানিক্যাল সেক্স রিলেশনশিপ। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেকানিক্যাল সেক্স রিলেশনশিপ এটা একটা ইউনিভার্সাল পয়েন্ট অফ ভিউ হিসাবে টিএস ইলিয়ট এখানে উপস্থাপন করেছেন। কি জন্য মেকানিক্যাল সেক্স রিলেশনশিপ বলতে টিএস ইলিয়ট দুইটা বিষয়কে বুঝিয়েছে। একটা হচ্ছে দেহ ব্যবসা, প্রস্টিটিউশন, আর আরেকটা বুঝিয়েছে হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, এই বিষয়টাকে বুঝিয়েছে। তো এখানে কি যে থ্রি টাইমস লেডিস আর উইমেন, এদের দ্বারা এই প্রস্টিটিউশন, এই ফ্লার্টেশন এটাকে বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে এখানে ওয়েস্টল্যান্ডার্স মানে সেক্সের বিষয়টাকে কিভাবে নিয়েছে, আর সেক্সের আসলে বাইবলিক্যাল রেফারেন্সটা কি, হিস্ট্রিক সিগনিফিকেন্সটা কি। সেক্সের হিস্ট্রিক সিগনিফিকেন্স হচ্ছে ক্রিয়েশন, সেক্সের হিস্ট্রিক সিগনিফিকেন্স হচ্ছে বার্থ। কিন্তু ওয়েস্টল্যান্ডার্সরা এই সেক্সটাকে কোন সেক্সে পরিণত করেছে, মেকানিক্যাল সেক্সে পরিণত করেছে। অর্থাৎ শুধু তাদের চাহিদাটা মিটে গেলেই এটাই হচ্ছে সেক্সের ডিমান্ড। যদি পৃথিবীতে সেক্স না থাকতো তাহলে মানব সভ্যতা তৈরি হতো না। কারণ কি, সেক্সের মাধ্যমেই কিন্তু সৃষ্টিকর্তা মানব সভ্যতার বিকাশটা করেছেন। একের পর এক মানুষ জন্ম নিচ্ছে, মানব শিশু এই পৃথিবীতে আসছে। এটা কিসের কারণে? এটা হচ্ছে প্রপার সেক্সের কারণে এটা হচ্ছে। কিন্তু এই ওয়েস্টল্যান্ডার্সরা কি করেছে, সেক্সটাকে মেকানিক্যাল সেক্সে পরিণত করেছে, এবং এখানে দেহ ব্যবসা প্রচুর পরিমাণে ছড়িয়ে গিয়েছে। এবং এখানে কি হয়েছে যে হোমোসেক্সুয়ালিটি, নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে এই বিষয়গুলো নিয়ে আকৃষ্ট থাকছে। তাহলে এই যে হোমোসেক্সুয়ালিটি অ্যান্ড প্রস্টিটিউশন, দেহ ব্যবসা, এটা সভ্যতার বিনাশ ছাড়া কিছু না। আর টিএস ইলিয়ট যে কথাটা বলে গেছে আর এটা যে সমালোচনা করে গেছে, এটা কিন্তু এখন বর্তমানে আরো অনেক বেশি তীব্র। এখন বড় বড় হোটেলগুলোতে বা প্রস্টিটিউশন কোয়ার্টারগুলোতে কি করা হচ্ছে, যে ডল তৈরি করা হচ্ছে, ডল তৈরি করে করে যৌনকর্মীর চাহিদা পূরণ করা হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো খুবই যন্ত্রণাদায়ক। আর সেই সময় তো কি বলবো এটাকে, যে সে সময় তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা ছিল না, এজন্য বাস্টার্ডদের জন্ম হতো। আর এখন তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কেন আবিষ্কার করা হলো, এর পিছনে মূলত কারণই হচ্ছে এই আকাম কুকাম করে বেড়ানোর জন্য। ঠিক আছে, তাছাড়া তো এগুলো প্রয়োজন নাই। যদি সেক্সটা যদি মেকানিক্যাল সেক্স না হয়, সেক্সটা যদি রিলেশনশিপ বেসড হয় এবং পিওরিটির উপরে ডিপেন্ডেন্ট হয়, তাহলে যেটার প্রয়োজন নেই। আসলে এখানে মেকানিক্যাল সেক্সের মাধ্যমে টিএস ইলিয়ট সমালোচনা করে দেশ ও জাতিকে, সারা পৃথিবীর মানুষকে এই বিষয়টা বোঝাতে চেয়েছেন যে ভালোবাসা ছাড়া, সেক্স ছাড়া সেই হিউম্যান সভ্যতা বা সিভিলাইজেশন ধ্বংস হয়ে যাবে। তো তোমরা কখনো মেকানিক্যাল সেক্সের উপরে আকৃষ্ট হয় না, কারণ এটা হচ্ছে একটা ডিস্ট্রাকশন, এটা হচ্ছে একটা ধ্বংস, এটা একটা হচ্ছে সোসাইটাল ডিসঅর্ডার। এই বিষয়টাকে যারা মাথায় রাখে। তো গাইস, এখানে তোমরা একটা কোটেশন দিবে। কোটেশনটা হচ্ছে যে এই মেকানিক্যাল সেক্স, এটার she smooths her hair with automatic hand and puts a record on the gramophone। এটা থেকে আসলে কি বোঝানো হয়েছে, যে এই যে ট্যাম্পস গার্লদের যে রেফারেন্স, সেটাকে টিএস ইলিয়ট বুঝিয়েছে। এখানে বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে প্রস্টিটিউশনরা কিন্তু মানুষদেরকে আকৃষ্ট করে এভাবে নিজেদেরকে বাহ্যিকভাবে উপস্থাপন করার মাধ্যমে। নেক্সট পয়েন্ট যেটা গাইজ আসছে, সেটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন অফ হিউম্যানিটি। এটা একটা ডিসঅর্ডার, এটা একটা ডিকে। কারণ কি, মানুষের মধ্যে একতা নেই, ইউনিটি নেই, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন নেই, ল্যাক অফ কমিউনিকেশন। ব্যাপক পরিমাণে এই বিষয়টা সেই সময়ে 20th সেঞ্চুরিতে এটা ছিল। আর যার কারণে কি, মানব সমাজ একে আরেকজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে। এজন্য টিএস ইলিয়ট বলছে যে লন্ডন একটা জনাকীর্ণ জায়গা, কিন্তু এখানে তারপরে মানুষ একাকিত্ব ফিল করছে। এটা পপুলেটেড শহরের মধ্যেও মানুষের একাকিত্ব যাচ্ছে না, লোনলিনেস যাচ্ছে না। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে যে মানুষের মধ্যে যে প্রপার কমিউনিকেশন, এটা ব্যাপক পরিমাণে ল্যাকিংস হয়ে গেছে। যার কারণে, আর এটার পিছনে মূল কারণ কি? এটার পিছনে মূল কারণ হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। পলিটিশিয়ানস যারা, এরা প্রচন্ড পরিমাণে রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতাটার চর্চা শুরু করে দিয়েছিল। এই যার কারণে মানুষের মধ্যে ডিসইন্টিগ্রেশন চলে এসেছে। তারা শুধু করাপশন বেসড নিজের দিকটা তাকাচ্ছে। এক কথায় এটা একটা স্ট্যাগনেন্ট ওয়াটারে পরিণত হয়েছিল। যার কারণে এই বিষয়গুলো, যে ডিসইন্টিগ্রেশন অফ হিউম্যানিটি, এটা হচ্ছিল। এর পিছনে কারণটা হচ্ছে কি,
পলিটিক্যাল পাওয়ার, এই পলিটিক্যাল পাওয়ারটার কারণে মূলত ডিসইন্টিগ্রেশন অফ হিউম্যানিটি এই বিষয়টা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। আর এই যে ল্যাক অফ কমিউনিকেশন আর ডিসইন্টিগ্রেশনটাকে টি.এস. ইলিয়ট খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে তোমরা এই কোটেশনটা দেওয়ার চেষ্টা করবে যেটা আমি বলছি এখন। A crowd followed over London Bridge. So many I had not thought. Death had undone so many. এখান থেকে আসলে বিষয়টা এরকম হচ্ছে যে মানুষ মরার আগেই মরে গিয়েছে এখানে। কারণ মরার আগেই মরে গিয়েছে কেন? যে মানুষের মধ্যে কোনো কমিউনিকেশন নাই, তাদের মধ্যে কোনো আন্তরিকতা নাই, তাদের মধ্যে কোনো রকমের কোনো স্যাটিসফ্যাকশন নাই এই বিষয়টা। আর এটার পিছনে মূল কারণই কিন্তু এক্সেসিভ পলিটিক্যাল পাওয়ার। তো গাইস, নেক্সট পয়েন্ট হচ্ছে স্পিরিচুয়াল ব্যারনেস। এই স্পিরিচুয়াল ব্যারনেসটা আসলে কারণ কি? কারণ হচ্ছে অত্যন্ত বেশি সেক্সুয়াল ইন্ট্রিক্স, চক্রান্ত। এই চক্রান্তর কারণে মানুষের আত্মাটা মরে গিয়েছে। মানুষের নিজের তো অহংকার করার মতো কিছু নেই। একজন মানুষের এই পৃথিবীতে সবচাইতে অহংকারের জিনিস যেটা, সেটা হচ্ছে তার চরিত্র এবং তার সততা। আমরা কি জানি যে তোমার যদি শরীর স্বাস্থ্য হারিয়ে যায়, তুমি কিন্তু সেই শরীর স্বাস্থ্যকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। টাকা যদি হারিয়ে যায়, টাকাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তার মানে কি? যে হেলথ অ্যান্ড মানি ক্যান বি রিকভার্ড, বাট ক্যারেক্টার ইজ লস্ট ফর এভার। এই যে বিষয়টা, যে চরিত্র হারিয়ে গেলে আর কিছুই থাকে না। আর চরিত্র হারিয়ে গেলে কি হয়? মানুষ তখন স্পিরিচুয়াল ব্যারেননেসের দিকে চলে যায়। আর এটার কারণ কি? মেকানিক্যাল সেক্স। এই যে এই গেম অফ চেসে কিন্তু এই ব্যারেননেসের কথাটা বেশি বলা হয়েছে এই সেকশনটাতে। এখানে মূল ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে মানুষের অত্যন্ত বেশি লস্ট, অত্যন্ত বেশি করাপ্টেড, মানুষের অত্যন্ত বেশি পাওয়ারফুল হওয়ার যে চিন্তা, সেই চিন্তা থেকে কিন্তু তাদের মধ্যে থেকে একেবারে স্পিরিচুয়ালিটিটা হারিয়ে যাচ্ছে আর ব্যাপকভাবে স্পিরিচুয়াল ব্যারেননেসের দেখা দিচ্ছে। এজন্য কবি কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটা কোটেশন দিয়েছে বা কোট করেছে। এটাকে অবশ্যই তোমরা কোট করবে। দিস ইজ ভেরি মাস্ট অ্যান্ড আই লাইক মোস্ট দিস কোটেশন। আই থিঙ্ক উই আর ইন দ্য র্যাটস অ্যালি হোয়ার দ্য ডেড ম্যান লস্ট দেয়ার বোনস। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কবি বলছে যে আমার মনে হচ্ছে যে আমি হচ্ছে ইঁদুরের গুহায় আছি, যেখানে মৃত মানুষরা আসলে কি তাদের হচ্ছে বোনস গুলো হারায়। কারণ কবরের মধ্যে ইঁদুররা তাদের হাড্ডি মাংস এগুলোকে খায়। কিন্তু এখন এই ইংল্যান্ড, এই সোসাইটিটা কি হয়ে গিয়েছে? কবরের মতো হয়ে গিয়েছে। একটা কি বলে স্ট্যারের জায়গা হয়ে গিয়েছে, একটা অনুর্বর জায়গা হয়ে গিয়েছে। ফার্টিলিটির কোনো দিক নির্দেশনা এখানে নেই। এখানে এই সমাজ ব্যবস্থাটাকে কবি মূলত ইঁদুরের গুহার সাথে তুলনা করছে, অর্থাৎ কবরের সাথে তুলনা করছে। তাহলে স্পিরিচুয়াল ব্যারেননেস যখন মানুষের মধ্যে আসে, তখন তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু হারিয়ে যায়। দিস ইজ এ ভেরি কমপ্লেক্স পোয়েম, বাট আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, এই লেকচারটা শোনার পরে তোমার কনসেপশন পুরোপুরি এত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বিকজ আমি স্টুডেন্ট লাইফে যখন পড়েছি তখনও রিসার্চ করে পড়ার চেষ্টা করেছি। এখন যখন তোমাদেরকে অ্যাজ এ টিচার লেকচার দিচ্ছি, অনলাইন ট্রেনার হিসাবে, তখনও কিন্তু আগে অনেকবার রিসার্চ করে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে বলছি। সুতরাং এই ইনফরমেশনের বাইরে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হবে না। বাট তুমি যদি ডিসকভার করতে পারো, তোমার যদি নভেলটি থাকে, অবশ্যই তোমাকে অ্যাপ্রিসিয়েট করা হবে, অবশ্যই তোমাকে ওয়েলকাম জানানো হবে। ঠিক আছে? সো এই কোটেশনটা অবশ্যই দেবে। অ্যান্ড সো গাইস, নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে এক্সেসিভ ম্যাটেরিয়ালিস্টিক পারসুয়েট আর ওয়ার্ল্ডলি পারসুয়েটস। মানুষের প্রচন্ড পরিমাণে বস্তুবাদী পৃথিবীর প্রতি তাদের চিন্তা চেতনা শুরু হয়ে গিয়েছিল। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এই বিষয়গুলো সবগুলো কিন্তু তারা পিছনে পশ্চাৎ ধাবন করতে শুরু করেছিল। এবং এই বিষয়টাকে টি.এস. ইলিয়ট একজন বিজনেসম্যানের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে। সেই বিজনেসম্যানের মৃত্যু হচ্ছে কিভাবে? পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। আমরা কি জানি? ওয়াটার ইজ দ্য সিম্বল অফ রিবার্থ, বাট ওয়াটারকে এখানে ডেথের কারণ হিসাবে দেখানো হচ্ছে। কারণ কি? রিবার্থটা যখন ঘুরে যায় তখন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আর আমরা জানি যে পৃথিবীর ইতিহাস থেকে সাক্ষ্য, এই হিউম্যান সিভিলাইজেশন, মিথোলজি, লিজেন্ড্রি, সব কিছুর সাক্ষ্য যেটা, সেটা হচ্ছে বার্থ, রিবার্থ অ্যান্ড ডেথ। মানুষের মধ্যে কিন্তু এছাড়া কিছু নাই। কেউ জন্ম নিচ্ছে, কেউ পুনরায় জন্ম নিচ্ছে, আর মৃত্যু হচ্ছে। কিভাবে? মানুষ খারাপ থেকে ভালো হচ্ছে, তার পুনর্জন্ম হচ্ছে, মরার পরে আবার তাকে উঠতে হবে। এটাই হচ্ছে মানুষের লাইফ সাইকেল।
কিন্তু এই 2 দিনের দুনিয়া শুধু টাকা পয়সার পিছনে ছুটছে। আর এই বিজনেসম্যানের মৃত্যুর মাধ্যমে ওয়াটারে পানিতে ডুবে যে মরছে বা পানিতে ডুবে মরার এই ঘটনাটার মাধ্যমে টি.এস. ইলিয়ট কিন্তু মানে মানুষকে স্মরণ করে দিচ্ছে যে এক্সেসিভ ম্যাটেরিয়ালিস্টিক লাইফের প্রতি এত দৃষ্টিপাত করার কিছু নেই, স্পিরিচুয়ালিটির উপরে দৃষ্টিপাত করো। তো গাইস, নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে লস অফ রিলিজিয়াস ফেথ। দিস ইজ ট্রেমেন্ডাস। এটা খুবই ভয়ঙ্কর, পেরিলাস পয়েন্ট অফ ভিউ, খুবই মারাত্মক একটা পয়েন্ট অফ ভিউ। কারণ কি? কারণ অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিষয়টা যেটা সেটা কি, যে মানুষের জন্য ধর্মটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে। কিভাবে ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে? তুমি যখন জাহান্নামের জন্য বক্তব্য শুনবে যে জাহান্নামে কি কি শাস্তি আছে, তখন কিন্তু তোমার মনের মধ্যে ভয় কাজ করবে, তুমি খারাপ কাজগুলো কম করবে। আর কলিজাতে যদি গেঁথে যায় তাহলে তো করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই জিনিসটা কি হচ্ছে, মানুষের এখন ধর্মীয় বিশ্বাসটা এই মডার্ন ওয়েস্ট ল্যান্ডার্স যারা তারা হারিয়ে ফেলেছে। আর যার কারণে তারা কোনো কাজ করতে এই পৃথিবীতে তাদের হাত কাঁপছে না, তারা ধর্মীয় বিশ্বাসটাকে হারিয়ে ফেলেছে। এবং অতীতে ছিল হচ্ছে ইন্সপায়ারেশন এবং অ্যাচিভমেন্টের জন্য ধর্মটাই মূল অলংকার, মূল হাতিয়ার। কিন্তু এখন বর্তমান পৃথিবীতে এসে এই ওয়েস্ট ল্যান্ডার্সরা কি হয়েছে, ধর্মীয় বিশ্বাসটাকে হারিয়ে ফেলেছে। এখানে ধর্মীয় বিশ্বাস হারানোর মাধ্যমে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমি এই বিষয়টা বলতে চাই টি.এস. ইলিয়ট আসলে একটা মেসেজ দিয়েছে। আর মেসেজটা কি, যে মানুষেরা যত দিন যাবে ধর্ম থেকে দূরে সরে যাবে। কারণ কি, এখানে যে লিজেন্ডগুলো ব্যবহার করা হয়েছে সেই লিজেন্ডের মাধ্যমে কিন্তু তিনি এটাই প্রমাণ করেছেন। আর লিজেন্ডের উপরে বক্তব্য থাকবে, কারণ এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট, সেটাও দেখে নেবে, ঠিক আছে? তো এইভাবে টি.এস. ইলিয়ট মডার্ন সিভিলাইজেশনের ডিস্ট্রাকশন, ডিকে অর্থাৎ ডিকে অ্যান্ড ডিসঅর্ডার এটাকে উপস্থাপন করেছেন। আই থিঙ্ক ইউর কনসেপশন ইজ ক্লিয়ার। দ্যাটস ইট। হ্যাভ এ গুড ডে।